শাট আপ, একদম ভুলভাল কথা বলবে না। হুঙ্কার ছাড়ে অনিকেত। হ্যাঁ পারেন তো শুধু আমার উপরই চিল্লাতে। মুখ বাঁকিয়ে বলে অরি। আর রুমের এমন অবস্থা করছে কেন? কেমন? অরি জানতে চায়। খাটের ওপর কাপড়, ব্যাগ এগুলো রাখছো কেন? কিরমিরিয়ে বলে অনিকেত। দেখুন এগুলো আমার অভ্যাস, আর আপনার মা বলেছে এখানে এসে যেন আমি আমার ভালো অভ্যাসগুলো পরিবর্তন না করি। অরি বলে। হ্যাঁ এগুলো আমার অভ্যাস, ভালো অভ্যাস। আপনার সমস্যা হলে সব গুছিয়ে রাখুন। দাঁত কেলিয়ে বলে অরি। অনিকেতের এই মুহূর্তে অরির দাঁতগুলো ভেঙে দিতে মন চাচ্ছে। শুনুন, আপনি যে আমার দাঁতগুলো ভেঙে দিতে চাচ্ছেন তা আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু খবরদার বলছি, আপনি আমার দাঁত ভাঙতে আসলে না আমিও আপনার সব দাঁত ভেঙে দেব। চোখ দুটো বড় করে বলে অরি। অনিকেতের এবার নিজের কপাল চাপড়াতে মন চাচ্ছে। এ কার সাথে মা তাকে জোর করে বিয়ে দিল? এই মেয়েকে কি না বিয়ে করার জন্য তার মা তাকে কসম দিয়েছে। সে তো ভেবেছিল জীবনে কখনো বিয়ে করলে একটা ভদ্র আর শান্ত মেয়েকে করবে, যাকে চারটা ধমক দিলে মাথা তুলে তাকাবে না, এমনি দুটা চড় দিলেও কিছু বলবে না, সারাদিন ম্যাও ম্যাও করবে, উফ সরি বড়বড় করবে। অথচ মা ঘরে আনলো আস্ত একটা ধানি লঙ্কা, যাকে একটু শাস্তি দিলে গোবরে চুভাবে, আবার দাঁতও ভাঙতে চায়। একে নিয়ে কি হবে আমার? সন্ধ্যায় ওরি সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। অনিকেত এখন বাসায় নেই, বিকেলে বেরিয়েছে, কি যেন কাজ আছে তার। সালমা বেগম পকোড়া বানিয়েছে, সেগুলো সবাই খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। সবাই বলতে ওরা 5 জন মেয়ে। আড্ডার এক পর্যায়ে আমেনা বলে ওঠেন। ভাবি, তোমাদের হানিমুন প্ল্যান কি? কোথায় যাচ্ছ হানিমুনে? অরি খুক খুক করে কেসে ওঠে, চকিত নয়নে চায় আশেপাশে। সবাই যেন তার উত্তরের অপেক্ষায়। এই বাড়িতে যে সবাই অনেক ফ্রি মাইন্ডের অরি তা বুঝতে পারে, কিন্তু সে কি উত্তর দিবে তা ভেবে পায় না। এনারা তো আর জানে না অনিকেত যে ওকে স্ত্রী হিসেবে মানে না। বাইরে সবার চোখে তারা স্বামী স্ত্রী হলেও তাদের মধ্যে যে কিছুই ঠিক নেই। আর সবচেয়ে বড় কথা, ওই এলিয়েনটার সাথে হানিমুনে গিয়ে হানিমুনের মান সম্মান সে নষ্ট করতে পারে না। ওই ঢেঁড়স মার্কার লোকের সাথে যাওয়ার চেয়ে পাবনায় যাওয়া ভালো। মনে মনে আরো অনেক কিছু বলেও মুখে বলে। এখনো এই ব্যাপারে কিছু ভাবা হয়নি। অরির কথা শুনে পাশ থেকে দিয়া বলে। সে কি অরি, এখনো কিছু ভাবুনি মানে কি? আর এখন না গেলে কখন যাবে? এখনই তো এসবের সময়। তোমাদের বিয়েও তো সেভাবে অনুষ্ঠান করা হয়নি। তবে হানুমানের জন্য একটা ভালো জায়গায় যেও। আমি না হয় অভিষেককে বলে একটা ভালো জায়গা বুক করাবো। বড় ভাবি, এখন তো গরম, গরমে কক্সবাজার কেমন হয়? আমেনা বলে। এটা ঠিক আছে, আমি আজকেই অভিষেকের সাথে কথা বলবো। এদের কথাবার্তায় অরি কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এসব নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, কারণ ও জানে অনিকেত একেবারেই মানা করে দিবে। কিন্তু এদের যে প্ল্যানের শেষ নেই। এই মুহূর্তে অরির কেবল একটাই কথাই মাথায় আসে, ওই যে বলে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তাদের কথাবার্তা আরো কিছুক্ষণ চলে। তারপর সালমা আর নাজমা বেগম চলে যায় রান্নাঘরে। দিয়া কিছু কাজের জন্য রুমে যায়। এই মুহূর্তে ড্রয়িং রুমে অরি আর আমেনা বসে আছে। তখনই কলিং বেল বাজে। আমেনা উঠে চলে যায় দরজা খুলতে, অরি টিভি চালু করে দেওয়ার জন্য। এমএ, তোর পড়াশোনা নেই? কর্কশ কণ্ঠে বলে অনিকেত। অরি টিভি থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে অনিকেত তীক্ষ্ণ চোখে চেয়ে আছে তার দিকে। আছে তো। কলেজে গিয়ে ক্লাসে মন দাও না, আবার বাসায় পড়াশোনা করো না। এইভাবে চলতে থাকলে তো জীবনে পরীক্ষা পাশ করতে পারবে না। তাচ্ছিল্য করে বলে অনিকেত। শুনুন, আমার অত পড়তে ভালো লাগে না, আর পরীক্ষায় পাশ করতে পারবো কি না সেটা সময়ই বলে দেবে। অরি বেশ ভাব নিয়ে বলে কথাটা। তাও ভালো লাগবে কেন? সারাদিন শয়তানের কথা ভাবলে কি পড়ালেখা ভালো লাগে? যাও পড়তে বসো। খানিকটা ধমকের সুরে বলে অনিকেত। অরি অনিকেতের উপর বেশ বিরক্ত হয়। এই লোকটা সারাদিন শুধু পড়ার কথা বলে। আরে এলিয়েন, বউকে একটু ভালোবাসার কথাও তো বলতে হয় নাকি? তা না, ধ্যাত। অরির রান্নাঘরের দিকে চেয়ে জোরে বলে। মা, আপনার ছেলে জন্মানোর সময় কি মধু দেননি? সারাক্ষণ শুধু তেতো কথা বলে। অরির কথা শুনে সালমা বেগম মুচকি হাসে। উনি কিছু বলতে যাবে তার আগে অনিকেত বলে। মধু মৌমাছি মুখ থেকে বের করে, তাই খায়নি। কথাটা বলেই অনিকেত রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে।
আপনি মুরগির ডিম খান? অনিকেত না থেমে অরির প্রশ্নের উত্তর দেয়। হ্যাঁ, কেন? মুরগি কি আকাশ থেকে ডিম দেয়? না মানে মৌমাছি মুখ থেকে মধু বের করে বলে আপনি সেটা খাননি, অথচ মুরগি তো পেছন দিয়ে ডিম বের করে, তা তো গোগ্রাসে গিলছেন। অরির কথায় অনিকেতের পা থেমে যায়। সে চকিত নয়নে চায় অরির দিকে। বিস্ময়ে তার মুখের যা ইচ্ছে তাই অবস্থা। এদিকে অরির কথায় বাকি সবাই মুখ টিপে হাসে। আমিনা তো একবার শব্দ করে হেসে ওঠে, কিন্তু পরপরই অনিকেতের রাগী লুক দিলে তা হাওয়া হয়ে যায়। সালমা বেগম ভাবেন, যাক এবার তার ছেলেটা আচ্ছা জব্দ হবে। কিন্তু অরির দিকে তাকান, কি মিষ্টি মেয়েটা, আহ কি হাসি খুশি তার স্বভাব। এই জন্যই তো ছেলেকে দিয়ে বিয়ে দিলেন। কিন্তু তার গোমরা মুখও ছেলেটা তো রাজি ছিল না। কত কাঠখড় পুড়িয়ে যে রাজি করিয়েছেন তা কেবল উনি জানেন। তিনি জানতেন তার এই রসকসহীন কাঠখড়টা ছেলের জন্য অরির মতো মেয়ে ঠিক আছে, অথচ তার ছেলে বলে কি না এমন দুরন্ত মেয়েকে বিয়ে করবে না। বললেই হলো। অনিকেত গিলে খাওয়ার নজরে অরির দিকে তাকায়, যেন এই মুহূর্তে কাঁচা গিলে খাবে। অনিকেত কিছু না বলে রুমে চলে যায়। রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়, যেন অরির উপর সব রাগ ওই বেচারা দরজার উপর ঢালছে। দরজাটা এত জোরে শব্দ করে যে অরি কেঁপে ওঠে। অতঃপর এখন অনিকেতের সামনে না যাওয়াই শ্রেয় মনে করে। টেবিলে বই সামনে নিয়ে বসে আছে অরি। পাশে অনিকেত সোফায় বসে কাজ করছে। কাজ বলতে কলেজের কোশ্চেন পেপার তৈরি করছে। এদিকে অরি মন খারাপ করে আইসিটি বই বের করছে। তখন রুমে আসার পর অনিকেত ওকে বকা দিয়েছে সকালের এবং তখনকার কাজের জন্য। এতে অবশ্য অরির তেমন ভাবান্তর নেই, কারণ ও ভেবেছিল অনিকেত ওকে কঠিন কোনো শাস্তি দিবে, কিন্তু তা না করে কেবল দুষ্টুমি করতে নিষেধ করেছে। এমনকি অনিকেতের ব্যবহারও অনেক ঠান্ডা। অরি তো প্রথমে ভেবেছিল অনিকেতের শরীর খারাপ, তাই হয়তো এমন কথা বলছে। ওমা, পরে দেখলো অনিকেত একদম সুস্থ সবল আছে। কিন্তু অনিকেতের এমন ভাবভঙ্গি অরির সুবিধা লাগে না, কেমন খটকা লাগে তার কাছে। আকাশ পরিমাণ বিরক্ত নিয়ে টেবিলে বসে আছে অরি। অনিকেতের জ্বালায় উঠতেও পারছে না। এদিকে এসব পড়া তার ভালো লাগে না। অরি ভেবে পায় না এগুলো পড়ে ওর কাজ কি। এতদিন শুনে আসলো এক এক যোগ করলে 2 হয়, অথচ এই বইয়ে দেওয়া হয় এক এক যোগ করলে নাকি 10 হয়। এটা কোনো কথা? এই ভুল ভাল পড়া কি পড়া যায়? বিয়ে করেছে, কত সুন্দর সংসার করবে, বাচ্চা কাচ্চা নেবে, তা না এই এলিয়েনটা নাকি বউ মানে না। আরে ভাই, বউ যখন মানবি না তখন বিয়ে করেছিস কেন? অরি তোকে জোর করেছে নাকি তোর গোপন ছবি ভাইরাল করবে বলে হুমকি দিয়ে তোকে বিয়ে করেছে? তা তো করেনি। তুই তো নিজে গিয়ে বিয়ে করলি, তাহলে এখন এত কাহিনী কেন? অনিকেতের ন্যায় কপালে 3টা ভাঁজ ফেলে তীক্ষ্ণ চোখে তাকায় অনিকেতের দিকে। ঠিক সেই মুহূর্তেই অনিকেত অরির দিকে তাকিয়েছিল। অরির এমন করে তাকাতে অনিকেত কিছুটা থতমত খেয়ে যায়। অরি গিলে খাওয়ার টাইপ লুক নিয়ে অনিকেতকে বলে, এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে কেন আমায়? অরি কিছু বলে না, অনিকেতের থেকে চোখ সরিয়ে নেয়, আবার পড়ায় নজর দেয়। কিছুক্ষণ পর আমেনা আসে ডিনার করতে ডাকার জন্য। অতঃপর দুজনেই ডিনার করতে চলে যায়। ডিনার টেবিলে টুকটাক কথা হয়। অভিষেক একটু আগে ফেরাতে দিয়া তাকে কথাটা বলার সময় পায় না, তাই ভাবে রাতে এই বিষয়ে কথা বলবে। খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে চলে যায়। অনিকেত ও অরিও চলে আসে তাদের কক্ষে। ঘুমানোর সময় আবার দুজনের মধ্যে ঝামেলা বাঁধে। অরি ঘুম যাবে তাই লাইট অফ করতে চায়। এদিকে অনিকেতের কাজ শেষ না হওয়াতে সে লাইট বন্ধ করতে দেয় না। এই নিয়ে দুজনের বেশ কিছুক্ষণ গন্ডগোল হয়। অতঃপর অরির কাছে পরাজিত হয়ে ব্যালকনিতে চলে যায়। এদিকে অরি বিজয়ী হয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপর লাইট অফ করে ঘুমিয়ে যায়। অনিকেত নিজের কাজ শেষ করে রুমে আসে। ততক্ষণে অরি ঘুমিয়ে পড়েছে।
অনিকেত কোনো শব্দ করে না যাতে অরির ঘুম না ভাঙ্গে যায়। নিঃশব্দে তাকায় অরির দিকে। ঘুমন্ত অরিকে ওর কাছে একটা ফুল মনে হয়, বেলি ফুল, যা অল্প বাতাসে সারাক্ষণ দুলতে থাকে। অরিও ঠিক সেই ফুলের মতো সারাক্ষণ দুষ্টুমি করে। বেলি যেমন সারা ঘরে সুবাস ছড়ায়, অরিও তেমনি পুরো ঘর জুড়ে প্রাণবন্ততা ছড়ায়। জানালা খোলা থাকায় দমকা হাওয়ায় কিছু চুল অরির মুখে এসে পড়ে। অনিকেত সযত্নে তা সরিয়ে দেয়। আজকাল ওর কি জানি হয়েছে, আগের মতো অরিকে বোকা দিতে পারে না। ওর দুষ্টুমিতে বিরক্ত হয় না, সব কিছুতে কেমন ভালো লাগা খুঁজে পায়। আচ্ছা, ওরা তো স্বামী স্ত্রী, ওদের সম্পর্ক যে পবিত্র, তাই কি এমন হয়? রাতের অন্ধকার শেষ করে পৃথিবীতে ভোরের আলো ফুটেছে। সূর্যের অতি চিকন রশ্মি জানালা ভেদ করে অনিকেতের চোখে পড়ে। চোখ মেলে তাকায়ও। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস ওর, তাই চাইলেও আর ঘুমাতে পারে না। পাশ ফিরে চেয়ে অরিকে দেখতে থাকে। অরি এখনো ঘুমের মধ্যে আছে। জেগে থাকলেও হয়তো দেখতে পারত তার উপর কারো গাঢ় নজর, তবে ঘুমিয়ে থাকার দরুন তা আর হয়ে ওঠে না। অনিকেত এক দৃষ্টিতে অরিকে অবলোকন করছে। আজকাল একটা কথা তাকে খুব যাতনা দেয়। বিয়ের আগে নিশ্চয়ই অরির অনেক স্বপ্ন ছিল তার স্বামীকে নিয়ে, কিন্তু অনিকেত কি পারবে তা পূরণ করতে? শুধুমাত্র তার একটা খারাপ অতীতের জন্য অরি আজ ভালো নেই। তার সাথে বিয়ে না হলে হয়তো ইচ্ছে সব পূর্ণতা পেত। তাই সে সিদ্ধান্ত নেয় ভালোবাসতে না পারলেও দায়িত্বের দিক থেকে সে কোনো গাফলাতি করবে না। আরও খানিকক্ষণ তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে যায়। আজ শুক্রবার হওয়াতে অরি বেশ দেরি করে ঘুম থেকে উঠে। এ বাড়িতে আসার পর থেকে সে নিয়মিত সকালে ওঠার চেষ্টা করে, তবে খুব বেশি সফল হতে পারে না, কারণ অনিকেত তার আগেই উঠে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে বাকিরা কাজ করছে আর সে চেয়ে দেখছে। অবশ্য সালমা বেগম তাকে রুমে যেতে বলেছে, কিন্তু অরি যায়নি। এখানে থেকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। যেহেতু শুক্রবার কেউ কাজে যাবে না, তাই কর্ত্রীরা বেশ আরামে সব কাজ শেষ করছে। এরই মধ্যে অনিকেতের কণ্ঠ ভেসে আসে। মা, আমার কফিটা রুমে দিয়ে যাও। তার কথায় সালমা বেগম পাশের চুলায় কফির জন্য পানি বসিয়ে দেয়। এই বাড়িতে অনিকেতই একমাত্র ব্যক্তি যে কফি খায়, সে ছাড়া বাকি সবাই চা খায়। অরিরও চা বেশ পছন্দ। অরি দেখে অনিকেতের কফির মধ্যে দুধ না চিনি কিছুই দেওয়া নেই। ও ভাবে এই তিতো কফি খেয়েই অনিকেতের মুখ আর মন দুটাই তিতো হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে কফি রেডি হয়ে অরির হাতে দিয়ে পাঠায়। অরিও বাধ্য মেয়ের ন্যায় কফি নিয়ে রুমে যায়। অরি কফি নিয়ে রুমে এসে দেখে অনিকেত মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে। কলেজ না থাকায় সাদা রঙের একটা গেঞ্জি পরেছে। অরি প্রায় দেখে অনিকেত বেশিরভাগ সময় সাদার মধ্যে কিছু পরে, হয়তো সাদা রং তার পছন্দের। এটা ভেবে মুখ ভেংসি কাটে ও। অনিকেত অরির হাত থেকে মগটা নিয়ে সোফায় বসে, অতঃপর ল্যাপটপ অন করে কাজ করতে থাকে। অরি দেখে অনিকেত গোসল করছে। সাদা গেঞ্জিটা চুলের পানিতে অর্ধেকটা ভিজে গিয়েছে। গরম হওয়ায় মাথার চুলগুলো ভালোভাবে মুছেনি। ভেজা চুলে অনিকেতকে দেখতে ভালোই লাগছিল। অনিকেতের থেকে দৃষ্টি সরিয়ে অরি ভাবে একটা মানুষ কিভাবে এত দ্রুত গোসল দিতে পারে। আবার অনিকেতের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি গোসলের সময় গায়ে সাবান দেননি? অরির প্রশ্নে অনিকেত ভ্রু কুঁচকায়, ল্যাপটপ থেকে চোখ তুলে বলে, দিয়েছে, কিন্তু তোমার এসব আজব প্রশ্ন করার কারণ যেতে পারে? আপনি এত দ্রুত গোসল দিয়ে আসলেন, তাই ভাবলাম হয়তো সাবান দেননি। তোকে সারাদিন নিয়ে গোসল দিতে বলছো নাকি? তা না। ও, আমি তো ভুলে গিয়েছিলাম আপনি একটা এলিয়েন মানুষ। টুপ করে ঢোকে টপ করে গোসল সারতেই পারে। ফটর ফটর করে বলে অরি। কি এলিয়েন মানুষ? এটা আবার কি? আশ্চর্য হয়ে জানতে চায় অনিকেত। অনিকেতের কথায় জিভে কামড় দেয় অরি। এই রে, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। অনিকেত এখনও অরির কথার মানে আবিষ্কার করতে ব্যস্ত। খাবার টেবিলে বসে আছে সবাই, শুধু সালমা বেগম এবং নাজমা বেগম ব্যতীত। অনিকেত কোনো দিকে না তাকিয়ে খাবার খাচ্ছে। অরির সামনে বসে আছে দিয়া আর তার পাশে অভিষেক। অভিষেক কত সুন্দর দিয়ার প্লেটে খাবার তুলে দিচ্ছে।
মাঝে মাঝে গ্লাসে পানি ঢেলে দিচ্ছে। আবার দিয়া খেতে না চাইলেও অভিষেক চোখ পাকায়। তাদের ভালোবাসাময় খুনসুটি দেখে অরির চোখ দুটো জুড়িয়ে যায়, আর চোখে অনিকেতের দিকে এক পলক তাকায়। অনিকেত এখনো এক ধ্যানে খেতে ব্যস্ত। এদিকে কি হচ্ছে এসবে তার মাথা ব্যথা নেই। অভিষেক ডাকাতে খাওয়া থামিয়ে সেদিকে চায়। আমি তোমাদের হানিমুনের জন্য কক্সবাজারে হোটেল বুক করেছি, দুজনে গিয়ে ঘুরে আসো। অভিষেক বলে। অভিষেকের কথা শুনে অরি আরেক দফা লজ্জায় পড়ে যায়। শ্বশুরের সামনে ভাসুরের মুখে হানিমুনের কথা শোনা মোটেও সহজ নয়। সে মাথা নিচু করে ফেলে, তবে কান দুটো এদিকে খাড়া করে রাখে। অরির মতো বাকি সবাইও অনিকেতের জবাবের অপেক্ষায়। ভাইয়ের কথায় অনিকেত শান্ত স্বরে জবাব দেয়। ধন্যবাদ ভাই, তবে আমি এখন খুব ব্যস্ত, এখন যেতে পারবো না। আমরা বরং পরে কখনো চলে যাব। এখন তোমরা চাইলে যেতে পারো। অনিকেতের কথায় সবার মুখে আমাবস্যা নেমে আসে। কথায় ভেবেছিল দুজনে একসাথে থাকলে তাদের মধ্যে কিছু তৈরি হতে পারে, কিন্তু অনিকেত একেবারে না করে দিল। এতে অবশ্য অরির তেমন ভাবান্তর নেই, কারণ ও আগে থেকেই জানতো অনিকেত মানা করে দিবে। এতক্ষণ নির্লিপ্ত থাকলেও এবার আজমল চৌধুরী অনিকেতের দিকে তাকে বলে ওঠেন। সে না হয় পরে যেও, তবে আমি মামুনি এখানে আসার পর থেকে তেমন কথাও যায়নি। আজ তো শুক্রবার, তুমি না হয় বিকেলে ঘুরিয়ে নিয়ে এসো। অরিরও বাইরে যেতে ইচ্ছে করছিল। সারাদিন বাসায় থেকে বোর হয়ে যাচ্ছে, তবে তার মনে কোনো আশা ছিল না। ও ভেবেছিল তখনের মতো এবারও না করে দিবে, কিন্তু অরিকে আশ্চর্য করে অনিকেত বলে। আচ্ছা ঠিক আছে। অনিকেতের জবাবে সবার মুখে হাসি ফুটে। অরি চমকে তাকায় অনিকেতের দিকে। সেই মুহূর্তে অনিকেত তাকায় অরির দিকে। দুজনের চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নেয় দুজনে। খাওয়া দাওয়ার পাট শেষ করে কেউ কেউ চলে যায় রুমে। অরি থেকে যায়। সালমা বেগম আর নাজমা বেগমের খাওয়া শেষ হলে অরি সব কিছু গোছায় রাখতেই তাদের সাহায্য করে। এতে অবশ্য তারা নিষেধ করে, কিন্তু অরি তো শোনে না। দুপুরে সবার সাথে আড্ডা দিচ্ছিল অরি, তখনই নামাজ আদায় করে বাসায় আসে অনিকেত। সাদা একটা পাঞ্জাবি পরেছে, মাথায় সাদা টুপি। এমন পাঞ্জাবিতে অনিকেতকে দেখে আরেক দফা ক্রাশ খায় অরি। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। অনিকেত অরির দিকে এক নজর তাকিয়ে রুমে চলে যায়, কিন্তু অরির দেখা যেন শেষই হতে চাইছে না। যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে। অরিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বাকিরা সামান্য হাসে। আমেনা একটা গুতা দিয়ে বলে, এভাবে চুরি করে দেখার কি আছে, তোমারই তো বর। রুমে যাও, গিয়ে সামনে বসিয়ে দেখো। আমেনার কথাই সবাই হাসে। অরি পড়ে যায় লজ্জায়। না, এই লোকের দিকে আর তাকাবে না ও। বিকেলবেলা রেডি হয়ে বসে আছে অরি। অনিকেত বেরিয়েছে তার বাইক গ্যারেজে পরিষ্কার করতে দিয়েছিল, সেটাই আনতে। অরি বিছানায় বসে অপেক্ষা করছে অনিকেতের জন্য। বেশ কিছুক্ষণ পর অনিকেত রুমে আসে। অরির দিকে না তাকিয়ে আলমারি খুলে কাপড় নেওয়ার জন্য। আলমারি খুলতেই সেখানকার সব কাপড় এসে পড়ে তার উপর। অনিকেত তাকিয়ে দেখে সবগুলো অরির কাপড়। কাপড়গুলোকে দেখে মনে হবে কেউ খুব জোর জবরদস্তি করে আলমারিতে ঢুকিয়েছে। অনিকেত একরাশ বিরক্ত নিয়ে তাকায় অরির দিকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, এগুলো কি অরি? সবকিছু এমন এলোমেলো করে রাখছো কেন? আসলে কাপড় সিলেক্ট করতে গিয়ে সব এলোমেলো হয়ে গেছে। সরল স্বীকারোক্তি অরির। অনিকেত খানিকটা রাগ দেখিয়ে বলে, কাপড় সিলেক্ট করতে গিয়ে এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে। তারপর এভাবেই রাখবে? গুছিয়ে রাখলে তো পারতে। শুনুন না, কাপড় এভাবে রাখলে বেশি ভালো থাকে, অনেক দিন পরা যায়। আর গুছিয়ে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অরি বলে। অরির কথায় অনিকেত কপট রাগ দেখিয়ে বলে, এসব আজগবি কথা পাও কোত্থেকে? এগুলো হলো অরিটনের লাইফ হ্যাক। মেকি হেসে কথাটা বলে অরি। অনিকেত কিছুটা উৎকণ্ঠা নিয়ে শুধায়, এই অরিটাও না আবার কে? সে এক মহান ব্যক্তি, তাকে চেনা আপনার কাম্য নয়। তার চেয়ে আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন, দেরি হয়ে যাচ্ছে। কথাগুলো বলে আয়নায় আরেকবার নিজেকে দেখে অরি। তুমিও যেমন, তোমার এই মহান ব্যক্তিও তেমন, সব ইউজলেস। কথাটা বিড়বিড়িয়ে বলে অনিকেত। জোরে বললে হয়তো আরেক দফা ঝামেলা বাঁধত, তবে আস্তে বলার দরুন আর তা হয় না। অনিকেত নিচে পড়া কাপড়গুলো খাটে রেখে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়।
বাইকের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে অরি। অনিকেত ভেতরে গেছে, মনের ভুলে বাইকের চাবি রেখে এসেছে, তাই আনতে গেছে। অরি একা দাঁড়িয়ে আছে। বাসার সবাইকে একে একে আসতে বলছে, কিন্তু কেউই আসেনি, তাই অরিকে একাই যেতে হচ্ছে অনিকেতের সাথে। বাইকের কাছে দাঁড়িয়ে অরি ভাবছে, ওকে তো এই রিকশায় যেতে হবে, তাহলে ওর জন্য অপেক্ষা করছে কেন? ও গেলেই তো পারে। পর মুহূর্তেই মনে পড়ে কোথায় যাবে সেটাই তো জানে না, তাই বাধ্য হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। অনিকেত চাবি নিয়ে এসে বাইক চালু করে অরিকে বসতে বলে, কিন্তু অরি বসতে চায় না। অনিকেত অনেকবার করে বলেও তাও সে রাজি হয় না। পরে বাবার কথা বলে রাজি করায়। অরি বসাতেই অনিকেতের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির আভাস পাওয়া যায়। অন্য মানুষের ক্ষেত্রে হয়তো তা হাসি বলে গণ্য হতো না, কিন্তু বিষয়টা যখন অনিকেতের মতো গম্ভীর মানুষকে নিয়ে, তবে তাকে হাসি বলা যেতেই পারে। অরি উঠে বসাতে অনিকেত বাইক চালু করে। বাইকে ধরে বসতে বললে সে বাইকের পেছনে ধরে। অল্প কিছু সময়ের মধ্যে তারা চোখের আড়ালে চলে যায়, হয়তো নতুন কিছুর সূচনা ঘটাতে। দীর্ঘক্ষণ পথ চলার পর তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। বাইকটা একটা সাইডে দাঁড় করায় অনিকেত। অরি নেমে গিয়ে পাশে দাঁড়িয়ে পড়ে। অনিকেত টিকিট কাউন্টারে গিয়ে দুজনের জন্য টিকিট নিয়ে নেয়। অতঃপর দুজন প্রবেশ করে একটা পার্কে। ভেতরে ঢুকে অরি অবাক নয়নে তাকায়। চারপাশটা অনেক সুন্দর করে সাজানো। পার্কের সৌন্দর্য দেখে অরির এবার আফসোস হতে থাকে, আগে কেন আসেনি সে এখানে। অবশ্য জায়গাটা তাদের বাড়ি থেকে অনেক দূর। অরি আর অনিকেতের বাড়ি শহরের দুই প্রান্তে, এবং মাঝখানে তাদের কলেজের অবস্থান। কিছুটা পথ হাঁটার পর তারা একটা নদী দেখতে পায়। নদীর পাড়ে সারি সারি গাছ লাগানো, আর গাছের নিচে বেঞ্চ। অরি চারপাশে তাকিয়ে দেখে কয়েক জোড়া ছেলে মেয়ে। ছেলেগুলো পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরে এসেছে। কিছু বাচ্চা পোলাপন তাদের বাবা মার সাথে এসেছে। অনিকেত একটা বেঞ্চে বসে, অরিও গিয়ে তার পাশে বসে। কড়ার রোদ না থাকায় এখানকার সৌন্দর্য একটু বেশি ফুটে উঠেছে। চারিদিক থেকে মৃদু আওয়াজ ভেসে আসলেও পাশাপাশি বসা দম্পতির মাঝে পিনপতন নীরবতা। এই নীরবতা কাটিয়ে অনিকেত বলে, কেমন লাগছে? অরি অনিকেতের দিকে তাকে হালকা হেসে উত্তর করে। অনেক ভালো, আর এই জায়গাটা অনেক সুন্দর। অরির বলা শেষ শব্দ দিয়ে আবারও তাদের মাঝে নীরবতা নেমে আসে। সব সময় বকর বকর করা অরিও চুপচাপ বসে আছে। বসে বসে প্রকৃতি দেখছে। বর্ষাকাল না হওয়ায় নদীতে বেশি পানি নেই, তবুও সূর্যের সোনালি আলো তাতে পড়াতে পানিগুলো বেশ চকচক করছে। মৃদু হাওয়ায় তাদের চুলগুলো নড়ছে। অরি তার প্রগাঢ় দৃষ্টিতে সবকিছু দেখতে ব্যস্ত। অরির চাওয়া থমকে যায় অনিকেতের কণ্ঠে। অনিকেত গাঢ় কণ্ঠে বলে, অরি? অরি চকিত নয়নে তাকায় অনিকেতের পানে। অরি দেখে অনিকেতের চোখে কিছু একটা আছে, ভয়, সংশয় নাকি অন্য কিছু, অরি তা ধরতে পারে না। তবে অনিকেতের চোখের দিকে চেয়ে স্পষ্ট সুরে আওড়ায়। হুম। অনিকেত এতক্ষণ যাবৎ অরির দিকে তাকিয়েছিল, এখন সেখান থেকে দৃষ্টি সরিয়ে নদীর ওই সোনালি পানিগুলোতে নিবদ্ধ করে। জানো, আমাদের জীবনটা না অনেকটাই নদীর মতো। কোনো কিছুর আঘাতে আমরা থেমে যেতে চাইলেও পারি না, আমাদের বয়ে চলতেই হয়। নদীর উপরিভাগ দেখে যেমন তার ভিতরের অবস্থা অনুধাবন করা যায় না, তার তলের অনুসন্ধান করা যায় না, তেমনি মানুষের উপর দেখে তার মনের অবস্থা বোঝা যায় না। তার হৃদয়ের গহীন অবস্থানরত যন্ত্রণার আন্দাজ পাওয়া যায় না, কেউ বুঝতে পারে না। কথাগুলো বলে থামে অনিকেত, এক সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে আবার বলতে শুরু করে। আমার তোমার প্রতি প্রথম দিনের ব্যবহারে আমি খুবই দুঃখিত। বিয়ের প্রথম দিনে কোনো মেয়ে তার স্বামীর কাছ থেকে এমন ব্যবহার আশা করে না, তবে আমি এই পরিস্থিতির শিকার ছিলাম। হঠাৎ করে সবটা আমি মেনে নিতে পারছিলাম না, আর এখন পেরেছি। অনিকেত থেমে যাওয়াতে অরির হুঁশ আসে। এতক্ষণ সে ঘরে চলে গিয়েছিল। অনিকেতের বলা দৃঢ় কথাগুলোর মানে বোঝার চেষ্টা করছিল। অনিকেতের বলা কথাগুলোর ভাবায় ওকে। অরি ভাবে হয়তো মানুষটার কোনো অতীত ছিল, কোনো দুঃখ ভরা অতীত।
তবে অনিকেতের শেষ কথায় অরি কিছুটা চিন্তিত হয়। আচ্ছা, মানুষটা কি ওকে ছেড়ে যাবে? গেলে অবশ্য অরি আটকাবে না। জোর করে তো আর সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তার চেয়ে ভালো হয় নাকি সে তার মতো ভালো থাকুক। কথাগুলো বলে নিজেকে শান্ত রাখলেও মনের কোণে কোথাও সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছিল। অনিকেত এবার অরির দিকে তাকায়, অরির চোখে চোখ রেখে বলে, তবে তুমি আমাকে সাহায্য করলে আশা করি আমি পারবো। আর কিছু বলে না অনিকেত। অরির দিকে তাকিয়ে থাকে তার উত্তরের আশায়। অরি কিছু বলে না, কেবল মাথা নাড়ে, যার অর্থ সে করবে তাকে সাহায্য। এরপর তাদের মাঝে আর কোনো কথা হয় না। নীরবতা তাদের আবারও ঘিরে ধরে। তবে অরির মনে ইচ্ছা জেগেছিল অনিকেতের অতীত জানতে, কিন্তু জিজ্ঞাসা করার সাহস সে পায় না। তাই চুপচাপ বসে থাকে আর ভাবে, অনিকেত ঠিকই বলছে, মানুষের চেহারা দেখে তার ভেতরের যন্ত্রণা বোঝা যায় না। অরি সিদ্ধান্ত নেয় সে অনিকেতকে তার অতীত থেকে বের হতে সাহায্য করবে। বেশ কিছু সময় এভাবেই পেরিয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চায়। অরির মনে হয় এবার তাদের যাওয়া উচিত, তাই অনিকেতকে ডেকে বলে, এবার আমাদের বাসায় যাওয়া উচিত। অনিকেতও তাই বলে। অতঃপর দুজন উঠে হাঁটতে শুরু করে। দুজনে মিলে পার্কের বাইরে চলে আসে। অনিকেত অরিকে গেটের কাছে দাঁড় করিয়ে বাইক আনতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে বাইক নিয়ে অরির কাছে এসে দেখে অরি একটা মহিলার সঙ্গে ঝগড়া করছে। অনিকেত বাইক থেকে নেমে তাদের কাছে যায়। গিয়ে দেখে অরির হাতে একটা চিপসের প্যাকেট আর মহিলা চিল্লিয়ে বলছে অরি ওনার ছেলের চিপস কেড়ে নিয়েছে। অনিকেত অরির কাছে জানতে চাইলে মহিলা বলে, এই যে মিস্টার, আপনার বোনকে চিপস কিনে দিতে পারেন না? আমার ছেলের চিপস কেড়ে নিয়ে খাচ্ছে। অনিকেত আশ্চর্য হয়। ও কিছু বলতে যাবে তার আগে অরি গর্জে উঠে বলে, এই কানা মহিলা, চোখে দেখেন না বরকে ভাই বানায় দিতেছেন, আবার আমার মেয়ে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমি কেন আপনার ছেলের চিপস কেড়ে নিব? উল্টো আপনার ছেলে আমার হেয়ার ক্লিপ নিয়েছে। মহিলাটিকে কানা বলায় উনি ক্ষেপে যায়, বলে, এই বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অরি এবার কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অনিকেত থামিয়ে দেয়। অনিকেত দেখে আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছে, তাই অরিকে ধরে সাইডে নিয়ে যায়। এবার মহিলাটির কাছে এসে বলে, দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার মিসেস ওরকম মেয়ে না। তখনই মহিলাটির পাশ থেকে ওনার ছেলে বলে, হ্যাঁ মামনি, ওই আঙ্কেল ঠিক বলেছে। ওই আপুটা আমার চিপস কেড়ে নেয়নি, আমি নিচে তাকে দিয়েছি। ছেলেটার কথা শুনে অনিকেতের মুখটা কালো হয়। একে তো ওকে আঙ্কেল বলছে, তার উপর তার বউকে বলছে আপু। এটা কি মানা যায়? কম বয়সী মেয়েকে বিয়ে করলে এই এক জ্বালা। কেউ মানতেই চায় না। ছেলের কথা শুনে মহিলাটি তার ছেলেকে ধমক দিয়ে বলে, আগে বলবি না হতচ্ছাড়া, তোর জন্য হুদাই মানুষের সাথে ঝামেলা করলাম। বাচ্চাটা এবার মুখ কালো করে বলে, আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো শুনলে না আমার কথা। মহিলাটি আবারও তার ছেলেকে ধমকিয়ে বলে। চুপ বেয়াদব ছেলে। অতঃপর ছেলের হাত ধরে তারা চলে যায়। তারা চলে গেলে অনিকেত অরির কাছে আসে। অনিকেত অরির কাছে এসে দেখে অরি চিপস খাচ্ছে আর তার পাশে একটা কাঠবিড়ালি বসে। অরি নিজে খাচ্ছে, পাশাপাশি কাঠবিড়ালিটাকেও দিচ্ছে। অনিকেত তাকিয়ে দেখে অরি আর কাঠবিড়ালিটা একই রকম করে খাচ্ছে। অনিকেত অরির দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে আওড়ায়। কাঠবিড়ালি। অরি যখন বুঝতে পারে অনিকেত তার পাশে দাঁড়ানো, ও অনিকেতের কাছে যায়। কাঠ বিড়ালিটাও একটা চিপস হাতে নিয়ে চলে যায়। শুনুন, আমি কিন্তু ওই বাচ্চাটার কাছ থেকে এমনি এমনি চিপসের প্যাকেট নিইনি। ও আমার হেয়ার ক্লিপ পছন্দ হয়েছিল ওর, তো ও বলল ওটা ওর গার্লফ্রেন্ডকে দেবে, তাই আমি ওকে দিয়ে দিই। বিনিময়ে ও আমাকে চিপসের প্যাকেটটা দেয়। কিন্তু ওই বজ্জাত মহিলা তো আমার কথা শুনতেই রাজি না। আমাকে বলে কিনা আমি নাকি চোর, ছিনতাইকারী। দেখেছেন কি সাহস, বেয়াদব একটা মহিলা। নিজের ছেলে এই বয়সে প্রেম করছে সেই দিকে খেয়াল নাই, আর আমার বলে বেয়াদব। একদমই কথাগুলো বলে থামে অরি। অনিকেত অরির দিকে তাকিয়ে মুস্কি হাসে, বলে, আমি তো জানি। ছোট করে কথাটা বলে অনিকেত। অনিকেতের কথার মাধ্যমে যে কেউ বুঝতে পারবে যে সে কত কম কথায় মনের ভাব প্রকাশ করতে চায়। অনিকেত এবার অরির আপাত মস্তক দেখতে থাকে। হালকা কালারের একটা চুড়িদার পরেছে, সাথে ম্যাচিং করা কাচের চুড়ি আর কানে একজোড়া ঝুমকো। চুলগুলো খপা করে বাঁধা, চোখে কাজল আর হালকা লিপ গ্লোস। ব্যাস, এখানেই ক্ষান্ত হয় তার সাজগোজ।
আজকালকার মেয়েদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী নয় সে, আর না এগুলো পছন্দ তার। এক কথায় সাধারণের মধ্যে অসাধারণ। তার চঞ্চলতা, প্রাণবন্ততা তার চরিত্রকে আরো আকর্ষণীয় করে তোলে। অনিকেত বেশ খানিকক্ষণ ধরে অরির দিকে তাকিয়ে থাকে। অনিকেতের এভাবে তাকিয়ে থাকতে দেখে অরি বেশ অস্বস্তি হচ্ছে, তাই ও একটা শুকনো কাশি দেয়। অরির কাশিতে অনিকেতের হুঁশ ফেরে। অরির থেকে চোখ সরিয়ে বলে, চলো, দেরি হচ্ছে। অরি উঠে বসলে অনিকেত বাইক চালু করে। এবার আর অরিকে ধরে বসতে বলতে হয় না, ও নিজের ইচ্ছায় অনিকেতের কাঁধে হাত দেয়। অরি হয়তো কখনো ভাবেনি এত তাড়াতাড়ি সে অনিকেতের এতটা কাছে চলে আসবে। ব্যাপারটা ভাবতেই অরির মন প্রফুল্লে ভরে যায়। অরির এভাবে ধরে বসাতে অনিকেতের ঠোঁট বাঁকে। অনেকক্ষণ চলার পর অনিকেতের বাইক শব্দ করে থেমে যায়। অরি অনিকেত দুজনেই বিরক্ত হয়। অনিকেত বিরক্তিতে চ সূচক শব্দ উচ্চারণ করে। বাইক থেকে নেমে দেখে বাইকের পেট্রোল শেষ। বাজার সামনে, এমন হওয়ায় তাদের বেশি সমস্যা হয় না। অনিকেত সামনে যায় পেট্রোল কিনতে। অরিকে সাথে যেতে বললে অরি বলে সে এখানেই দাঁড়াবে। দোকান বেশি দূরে না হওয়ায় অনিকেত অরিকে ওখানে রেখে একাই চলে যায়। পেট্রোল নিয়ে ফেরার পথে অনিকেত দেখে একটা বৃদ্ধ লোক রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু যানবাহনের চলাচল বেশি থাকায় যেতে পারছে না। অনিকেত এগিয়ে যায় তার কাছে, গিয়ে ওনার হাত ধরে রাস্তা পার করে দেয়। দূর থেকে অরি অপলক দৃষ্টিতে তা দেখতে থাকে। অনিকেতের জন্য ওর মনে আরও একটা জায়গা তৈরি হয়। অরি ভাবে তার জীবনে সঠিক মানুষটাই এসেছে। অনিকেত পেট্রোল ঢেলে আবার বাইক স্টার্ট দেয়। অরিও গিয়ে নিজের স্থানে বসে। পর মুহূর্তেই সা সা করে বাইকে ছুটে চলে। খানিকটা রাত হওয়ায় অরিও বেশ উপভোগ করে রাতের শহর। অরির অনেক দিনের ইচ্ছা ছিল বরকে নিয়ে বাইকে চড়ে রাতের শহর দেখবে। আজ তা পূর্ণ হয়ে যায়। অরি প্রফুল্ল চিত্তে সবটা উপভোগ করে। কলেজ থেকে মাত্র ফিরেছে অনিকেত। অরি আজ যায়নি, তার নাকি শরীর ভালো নেই। আসলে এসব কিছু কেবল অজুহাত মাত্র। আজ অরির ক্লাস টেস্ট ছিল, তাও আবার ইংরেজি, যা অনিকেত পড়ায়। অরি জানে ক্লাস টেস্টে ভালো মার্ক না পেলে অনিকেত কি ভয়ানক শাস্তি দেয়। এখন যে অরি তার স্ত্রী হয়েছে, তবুও লোকটা ছাড় দিবে না। তার চেয়ে ভালো নয় কি সে ক্লাস টেস্টটাই মিস দিল? তাহলে না থাকবে বাঁশি আর না বাজবে বাঁশির সুর। অবশ্য এই নিয়ে অনিকেতের আপত্তি শেষ ছিল না, কারণ ও তো জানে অরি কোন লেভেলের ফাঁকিবাজ। তবে এ বাড়িতে অবস্থানরত অরির কিছু শুভাকাঙ্ক্ষীর জন্য বেশি সুবিধা করতে পারে না। যদিও যাওয়ার আগে অরিকে চোখ রাঙাতে ভুলে না। সাথে এটাও বলে গেছে আসার সময় প্রশ্ন নিয়ে আসবে এবং সামনে বসে রেখে সব করাবে। এতে অবশ্য অরির তেমন ভাবান্তর নেই, কারণ বাসায় হলেও ঠিক ম্যানেজ করে নেবে। বাসায় ফিরে অনিকেত বেশ ক্লান্ত হয়ে যায়। সারাদিন ক্লাসরুমে বকবক করার সাথে পড়া বুঝায় দেওয়া তো আর চারটিখানি কথা নয়। এ পেশায় শারীরিক পরিশ্রম না হলেও প্রচুর মানসিক পরিশ্রম করতে হয়। ক্লান্ত শরীর নিয়ে কাবার্ড থেকে কাপড় নিতে যায়। কাপড় নিয়ে যেই না ওয়াশরুমের দিকে পা বাড়াবে, অমনি বাগান থেকে জোরে ধপ করে পড়ে যাওয়ার শব্দ আসে। সাথে কেউ গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে। পরিচিত কণ্ঠস্বর শুনে অনিকেত বড় বড় পা ফেলে ব্যালকনিতে যায়। বাগানের দিকে তাকিয়ে অনিকেত আশ্চর্য হয়ে যায়। অরি একটা পেয়ারা গাছের ডাল ভেঙে নিচে পড়ে আছে। পাশে আমেনা হতভম্বের ন্যায় অরির দিকে চেয়ে আছে। বেচারি এতটাই শখ যে কি করবে বুঝতে পারে না। অরি আবার দ্বিতীয়বার চিৎকার করে, তাতে অনিকেতের টনক নড়ে। ও ছুটে চলে যায় বাগানে। অনিকেতকে দেখে আমেনা কিছুটা সাহস পায়। ও তো ভেবেছিল অরির আজ একটা হাড়ও আস্ত নেই। তবে অরি যেভাবে চিৎকার দিয়েছে তাতে যে কেউ তা ভাবতে বাধ্য হবে। অরির সামনে দাঁড়িয়ে অনিকেত অরির দিকে প্রশ্ন ছুড়ে। আর ইউ ওকে? অনিকেতের এহেন প্রশ্নে অরির মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। ও দাঁত কিরমিরিয়ে বলে, হ্যাঁ, গাছ থেকে পারে আমার অনেক আরাম লাগছে। মনে হচ্ছে উঠে লুঙ্গি ডান্স দিই, দিব নাকি? অরির কথায় অনিকেত থতমত খেয়ে যায়। স্থির কণ্ঠে বলে ওঠে, আর ইউ সিরিয়াস? আরে ভাই, আপনি পাগল নাকি? ওই উঁচু থেকে পড়লে কেউ ঠিক থাকে? ব্যথা লেগেছে আমার। নাকি সবাইকে নিজের মতো করে মনে করেন? কথাগুলো বলেই মুখটা কাদো কাদো করে ফেলে।
কোমরের হাড় ভাঙলেও মুখের গুলো সব একদম ঠিকঠাক, রাতে এত পকর পকর কিভাবে করতে? এদের দুজনের ঝগড়া দেখে আমেনা কিছুটা ঘাবড়ে যায়। সব সময় গম্ভীর থাকা অনিকেতের মুখে মুখে তর্ক করতে কাউকে দেখেনি আগে, এমনকি কাউকে অনিকেতকে ঠাট্টা করতেও দেখেনি সে। তাই এমন ঘটনায় সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। সবটা সামাল দিতে অনিকেত বলে, ভাইয়া ভাবিকে রুমে নিয়ে চলো, তারপর দেখা যাবে কোথাও ফ্র্যাকচার হয়েছে কিনা। আমেনার কথায় সায় জানিয়ে অনিকেত অরিকে পাজা কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে হাঁটা ধরে। শরীরে কারো ছোঁয়া পেয়ে অরির বুকটা ধক করে ওঠে। মনে হয় কেউ ওর বুকে সজোরে বাড়ি দিচ্ছে, হয়তো কুঠার নয়তো অন্য কিছু। অরির হৃৎস্পন্দন বেড়ে যায়, ওর শরীরের সমস্ত লোম খাড়া হয়ে যায়। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ পায় ও। অন্য মানুষ হলে হয়তো এই সামান্য স্পর্শটাই খারাপ লাগতো, তবে এই মানুষ যে তার স্বামী, তার একান্ত আপন মানুষ। তবুও কোথাও না কোথাও ওর কিছুটা অস্বস্তি হচ্ছে। অনিকেতের এতটা কাছে চলে আসাতে তার শরীরের পারফিউমের তীব্র গন্ধ অরির নাকে এসে ঠেকছে। অনিকেত যে পারফিউম ব্যবহার করে সেটা অরির খুব ভালো লাগে। আগে যখন অনিকেত ক্লাসরুমে আসতো তখন পুরো রুম তার পারফিউমের গন্ধে ভরে যেত। অরির অনেকবার ইচ্ছে হয়েছিল অনিকেতের পারফিউমের নাম জানতে, তবে ধমকের ভয়ে আর সাহস কুলায়নি। কিন্তু বিয়ের পর অরি দেখেছে অনিকেত প্রায় 2-3টা পারফিউম একসাথে মাখে, এতে করে সবগুলোর কম্বিনেশনে এক অসাধারণ স্মেল তৈরি হয়। অরি অবশ্য একবার চেষ্টা করেছিল, তবে সে পারেনি, উল্টো এক বাজে গন্ধ তৈরি হয়েছিল। অরি তাকিয়ে দেখে অনিকেতের চোখে মুখে ক্লান্তির ছাপ। ও ভাবে মানুষটা হয়তো বাইরে থেকে এসে ফ্রেশ হতেও পারেনি। কাল প্রায় অনেক রাত অবধি অনিকেত কাজ করেছে, আবার আজ তাড়াতাড়ি ওঠার ফলে ক্লান্তিটা একটু বেশি জেঁকে বসেছে। অরির ভাবনার মাঝে ওর কানে সালমা বেগমের কণ্ঠ ভেসে আসে, তার চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। উনি অরির দিকে তাকিয়ে ছেলেকে জিজ্ঞেস করেন, এ কি, অরির কি হয়েছে? কাঠবিড়ালি গাছ থেকে পড়ে গেছে মা। সাবলীল ভাষায় কথাটা বলে অনিকেত। ভদ্রমহিলা ছেলের কথার মানে বুঝতে না পেরে দ্বিতীয়বার যখন জানতে চাইবে তার আগেই অনিকেত অরিকে নিয়ে রুমের দিকে চলে যায়। এতক্ষণ সবার সামনে কোলে থাকায় অরি বেশ লজ্জাই লাগছিল, তবে অরি অনিকেতের কথাটা বোঝার চেষ্টা করছিল। যখন বুঝতে পারে তখন চিল্লিয়ে বলে, কাঠবিড়ালি কে? তুমি। অনিকেতের উত্তর শুনে অরি কপট রাগ দেখিয়ে বলে, আমাকে কোন দিক থেকে আপনার কাঠবিড়ালি মনে হয়? অনিকেত কোনো উত্তর দেয় না, চুপচাপ খাটিয়ে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ওদের পেছন পেছন সালমা বেগম, নাজমা বেগম আর আমেনাও চলে আসে। দিয়া বাড়িতে নেই, অভিষেকের সাথে ঘুরতে কক্সবাজারে গেছে, যেটা ওরা অনিকেত আর অরির জন্য বুক করেছিল। তবে ওরা না যাওয়াতে ওরা চলে যায়। অরিকে খাটে শুয়ে দিয়ে অনিকেত ফার্স্ট এড বক্স বের করে। গাছ বেশি উঁচু না হওয়ায় কোনো হাড় ভাঙেনি, তবে ডালসহ পড়াতে হাতের কাছে কিছু অংশ ছিলে গেছে। অনিকেত বক্স নিয়ে এসে পরম যত্নে হাতে ঔষধ লাগিয়ে দিতে থাকে। কাটা স্থানে ঔষধ পড়াতে সেটা জ্বলতে থাকে। অরির চোখ জোড়া খিচে বন্ধ করে নেয়। হাতে আবারও ঠান্ডা কিছু অনুভব হতেই চোখ খোলে, তাকে দেখে অনিকেত ঔষধ লাগাচ্ছে আর ফুট দিতেছে। অনিকেতের এমন যত্নশীল রূপ দেখে অরির মনটা পুলকিত হয়ে ওঠে। অরির পাশে থাকা মানুষগুলো অনিকেতের এমন রূপে অবাক নয়নে তাকিয়ে থাকে। এমনটা না যে সে কারো খেয়াল রাখে না, পরিবারের ব্যাপারে অনিকেত বরাবরই যত্নশীল, তবে না মানা বউকেও যে এভাবে যত্ন করবে সেটা কেউ ভাবতেই পারেনি। হাতে ঔষধ লাগানো শেষ হলে অনিকেত অরির দিকে তাকিয়ে বলে, আরো কোথাও ব্যথা পেয়েছ? অরি কাচুমাচু করে পেটের দিকটা ইশারা করে। অরির ইশারা অনুসরণ করে তাকিয়ে দেখে অরির পেটের কাছে রক্ত বের হয়েছে, যা জামার বাইরে থেকে দৃশ্যমান। অনিকেত প্রথমে নিজে লাগিয়ে দিতে চাইলেও অরির অস্বস্তি বুঝতে পেরে সরে গিয়ে সালমা বেগমকে বসিয়ে দেয়। সেখান থেকে উঠে উল্টো দিকে ঘুরে দাঁড়ায়। সালমা বেগম ওষুধ লাগাতে লাগাতে বলেন, কিভাবে এতটা ব্যথা পেলে অরি? অরি কাচুমাচু করতে থাকে, কি বলবে তাই ভাবতেছিল। তখনই পাশ থেকে আমেনা বলে, বড় মা, ভাবি পেয়ারা গাছ থেকে পড়ে গিয়েছে। সালমা বেগম অবাক হন। তিনি কিছুটা চিন্তিত স্বরে বলেন, আর কোথাও ব্যথা পাওনি তো?
অরি মাথা নাড়ায়, যার অর্থ না, সে আর কোথাও ব্যথা পায়নি। তুমি পেয়ারা গাছে উঠেছিলে কি করতে? ধমক দিয়ে কথাটা বলে অনিকেত। নাচতে উঠেছিলাম। আসলে কি বলুন তো, মাটিতে নিচে শান্তি পাচ্ছিলাম না, তো তাই পেয়ারা গাছে উঠেছিলাম নাচতে। তোমাকে কোনো কথা বলাই বেকার। কথাটা বলেই নিচে পড়ে থাকা কাপড়গুলো উঠিয়ে ওয়াশরুমে চলে যায় অনিকেত। আর আপনার কথার উত্তর দেয়া কি চাকরিকার? এদের বাকবিতণ্ডতার মাঝে সালমা বেগম আহ্লাদি স্বরে বলেন, তুমি একটু দেখে শুনে গাছে উঠবে তো নাকি? যদি বেশি উপর থেকে পড়তে তখন কি অবস্থা হতো ভাবতে পারছো? অরি তার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে। মা, আমার কি মনে হয় জানেন? সালমা বেগম আগ্রহ স্বরে জানায়, কি? ওই গাছে না কোনো পড়া আছে, যার হয়তো আমার পছন্দ হয়েছে, কিন্তু ওর শাকচুনি বউটা তা সহ্য করতে না পেরে আমাকে গাছ থেকে ফেলে দিয়েছে। অরির কথায় সবাই হো হো করে হেসে ওঠে। অরিও হেসে দেয়। তারপর সালমা বেগম অরিকে আরাম করতে বলে বাইরে চলে যায়। তার সাথে বাকি সবাইও চলে যায়। তাদের চলে যাওয়ার পর অরি তখনকার কথা ভাবতে থাকে, কিভাবে অনিকেত ওকে কোলে তুলে নিল, তারপর কত যত্ন সহকারে মলম লাগিয়ে দিল। এসব কথা ভাবতে ভাবতে মুস্কি হাসে অরি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে ধরণীতে। মানুষ ছুটে চলে নীরে ফেরার তারায়। পাখিগুলো কিচিরমিচির করছে, জানান দিচ্ছে তারা ফিরে যাচ্ছে আপন কুঠুরিতে। সূর্য মামাও সারা দিন অনেক পরিশ্রম করেছে, ক্লান্ত সে, তাই তো পশ্চিম গগনে কাত হয়ে ঘুমিয়ে যাচ্ছে। কর্মমুখর এই দুনিয়ার সবাই তারার উপর থাকলেও খাটে হেলান দিয়ে বসে থাকা অরির কোনো তাড়া নেই, নেই কোনো ব্যস্ততা। সে আপন মনে পেয়ারা খেতে মগ্ন। যে পেয়ারা পাড়তে গিয়ে এত কাহিনী, সেই পেয়ারা নিয়ে বসেছে সে। হাড় গোড় না ভাঙলেও বেশ ভালোই ব্যথা পেয়েছে। সেটা তখন বুঝতে না পারলেও এখন বেশ হাড়ে হাড়ে বুঝতে পারছে। তবু এত কষ্ট করে পেয়ারা পারলো, তাকে তো খেতেই হবে। তাই তো আমেনাকে দিয়ে আবার আনিয়েছে, সেগুলো এখন মনোযোগ দিয়ে খেতে ব্যস্ত। অরির খাওয়ার মাঝেই ও রুমে কারো পায়ের শব্দ শুনতে পায়। চোখ তুলে তাকায় সেদিকে। অনিকেত রুমে আসছে, হাতে একটা প্যাকেট। অরি একবার তাকিয়ে আবার পেয়ারা খেতে মনোযোগ দেয়। অনিকেত হাতের প্যাকেটটাকে বেড সাইড টেবিলে রাখে। অরির দিকে তাকিয়ে বলে, এখনো ব্যথা আছে? অরি কথা বলে না, শুধু উপর নিচ মাথা নাড়ে। শান্তশিষ্ট অরিকে দেখে অনিকেতের কপালে ভাঁজ পড়ে। গাঢ় দৃষ্টি নিবদ্ধ করে অরির মলিন মুখ পানে। অরির পাশে বসে জিজ্ঞেস করে, খুব বেশি ব্যথা করছে? চিন্তা করো না, আমি ব্যথার ঔষধ নিয়ে আসছি, ওটা খেলে দেখবে ব্যথা গায়েব হয়ে গেছে। অরি এবারও কোনো কথা বলে না, কেবল নিষ্প্রাণ নয়নে চায় অনিকেতের দিকে। অনিকেত বুঝে যায় এই তেরা মেয়ে এভাবে কথা বলবে না, তাই অরিকে রাগাতে বলে, সারাদিন কাঠবিড়ালের মতো পেয়ারা খেতে থাকলে তো ব্যথা করবেই। আর কি দরকার ছিল কাঠবিড়ালের মতো গাছে ওঠার? এই লোক, সমস্যা কি আপনার? হ্যাঁ, তখন থেকে আমাকে কাঠবিড়ালি বলছেন কেন আপনি? আমাকে কোন দিক থেকে আপনার কাঠবিড়ালি মনে হয়? হ্যাঁ, অরির কথায় অনিকেত মুস্কি হাসে, মনে মনে বলে, ঘুমিয়ে থাকা বাঘিনী জেগে উঠেছে, কাজ হয়ে গেছে, আর একটু শুধু ঘি ঢালতে হবে। তাই কিছুটা ঠাট্টার স্বরে বলে, বাব্বা, আজকাল কাঠবিড়ালে কি কাঠবিড়ালেও বলা যাবে না? কাঠবিড়ালি গাছে চড়ে পেয়ারা পারতে পারে, বাচ্চাদের চিপস কেড়ে নিয়ে খেতে পারে, আর আমরা বলতে পারবো না? মানবতা আজকাল কোথায়? অনিকেতের কথায় অরি গর্জে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে, মানবতা পারলে চুলোয় যাক। খবরদার মিস্টার এলিয়েন, দ্বিতীয়বার যদি আমায় কাঠবিড়ালি ডাকেন তো আপনার একদিন কি আমার একদিন। অরির কথা তাচ্ছিল্য করে অনিকেত বলে, বিছানা থেকে উঠতে পারছে না, আর আসছে আমার খবর করতে। কে বলেছে আমি বিছানা থেকে উঠতে পারছি না? কথাটা বলেই তড়িৎ গতিতে নেমে যায় খাট থেকে। অনিকেত এবার অরির দিকে তাকে মিকি হেসে বলে, এই তো গুড, যাও এবার কোয়েশ্চেনগুলো সলভ করো। আর হ্যাঁ, ফাঁকিবাজির চেষ্টা একদম করবে না, কারণ আমি এখন রুমে আছি। যেহেতু এত দ্রুত বিছানা থেকে নামতে পারছো, তাহলে টেবিলে বসতেও কোনো সমস্যা হবে না। অরি বুঝতে পারে অনিকেত ওকে কথার জালে ফাঁসিয়েছে। ও তো ভেবেছিল একটু বেশি ব্যথা পাওয়ার অ্যাক্টিং করবে, তাহলে আর পড়তে বসতে বলবে না। কিন্তু অনিকেত যে ওর সব প্ল্যানে পানি ঢেলে দিল। অরির এই মুহূর্তে অনিকেতকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে। অরি চোখ জোড়া সরু করে কপট রাগ দেখিয়ে বলে, বউ জুটবে না আপনার কপালে, আমরা গাছের পেতনি জুটবে। মিলিয়ে নিয়ে না আমার কথা। জুটছে তো, তবে আমরা গাছের পেতনি না,
পেয়ারা গাছ থেকে পড়ে যাওয়া কাঠবিড়ালি। অরি তার গোল গোল চোখ দুটো পাকিয়ে টেবিলে বসে পড়ে। বেশ অনেকক্ষণ যাবৎ টেবিলে বসে আছে অরি। কি লিখছে নিজেও জানে না। একটু আগেই কি কি যেন লিখে অনিকেতকে দেখালো, তবে সবগুলোই ভুল হয়েছে। এতে অবশ্য অনিকেত তেমন রাগ করেনি, ঠান্ডা মাথায় সব আবার বুঝিয়ে দিয়েছে আর বলছে সব কিছু আবার করতে। যতক্ষণ অনিকেত বুঝিয়েছে ততক্ষণ অরি শুধু মাথা নাড়িয়েছে, তবে এখন তার মাথায় কিছুই নেই, সব কেমন হাওয়া হয়ে গেছে। অরির বর্তমান অবস্থান আমেনার ঘরে, অনিকেতের সাথে ঝামেলা করে চলে এসেছে। দ্বিতীয়বার যখন উত্তরগুলো দিয়েছে তখন আবার সব ভুল হওয়ায় অনিকেত রেগে যায়। রেগে মেগে কয়েকটা কড়া কথা শুনিয়েছে অরিকে। ব্যাস, অরিকে আর পায়কে। ও উল্টো রাগ দেখিয়ে রুম থেকে চলে আসে। এখন আমেনাকে সামনে বসিয়ে রেখে অনিকেতের নামে নিন্দা করবে। আচ্ছা আমেনা, ওই এলিয়ন মশাই কি সত্যি এই বাড়ির ছেলে? আমেনা অরির কথার মানে বুঝতে না পেরে ছোট ছোট চোখ করে তাকায়, অতঃপর অরিকে শুধায়। কার কথা বলছো তুমি ভাবি? কার আবার? তোমার ওই ছোট ভাইয়ের কথা বলছি। ও ছোট ভাইয়া? হ্যাঁ, ছোট ভাই তো বড় বাবারই ছেলে, কিন্তু তোমার এমন কেন মনে হলো? অরির কাছে জানতে চায় আমেনা। আসলে কি বলো তো, বাড়ির তোমরা সবাই এত ভালো, আর ওই বেটা আচ্ছা একটা খবিশ লোক। জানো কি, রাজনৈতিক চাল চেলে আমাকে পড়তে বসিয়েছে। তারপর তার সঙ্গে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা সুনিপুণ বর্ণনা করে। অবশ্য তার ভুল যথাসম্ভব ঢেকে রেখে অনিকেতের গুলো একটু বাড়িয়ে বলেছে। অরির কথা শুনে আমেনা খিলখিল করে হেসে দেয়, হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খায়। আমেনার হাসিতে অরির মন কিছুটা ক্ষুণ্ণ হয়। কথায় সে ভেবেছিল তার কষ্টে আমেনা ব্যথিত হবে, কান্নায় বুক ভাসাবে, তা না, মেয়েটার যেন হাসি থামছেই না। অরির মলিন মুখ পানে চেয়ে আমেনার হাসি থেমে যায়। ও কিছুটা দম নিয়ে বলে, এই জন্য বড় মা বলে তোমরা দুজন মেড ফর ইচ আদার। ব্যাস, অরির মন ভালো হতে আর আটকায় কে? এই যে চারটা শব্দ, এটাই যেন ওর মনকে খুশি করে দেয়। অরি ভেবেছিল ও হয়তো অনিকেতের যোগ্য নয়। অরি ভাবতো লোকটা সব কিছু দিয়েই পারফেক্ট, আর অরি একটাতেও না। তবে এখন অরি জানতে পেরেছে সেও অনিকেতের যোগ্য, নয়তো শাশুড়ি মা কি আর এক কথা বলতেন? না, এখন থেকে আর ওই লোককে বেশি পাত্তা দেওয়া যাবে না, না হলে আবার ভাব বেড়ে যাবে। মন ভালো হওয়াতে সে আবার অনিকেতের রুমে চলে যায়। না, এটা শুধু অনিকেতের রুম না, এটা তাদের দুজনের রুম। তাহলে সে কেন তার ভাগের অংশ ছেড়ে দিয়ে অন্যের রুমে থাকবে? ভিড়ানো দরজা ঠেলে রুমের ঢুকে অরি। দরজার শব্দে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সেদিকে তাকায়। অরিকে আসতে দেখে বলে, রাগ করা শেষ, শুধু পড়া থেকে বাঁচার চেষ্টা না। অরি অনিকেতের দিকে তাকিয়ে বলে, আমি মোটেও পড়া থেকে বাঁচার জন্য রাগ করিনি। আর তখন আপনি আমার সাথে কি ব্যবহার করলেন? এই মুহূর্তে কি আমি আপনার স্টুডেন্ট নাকি যে আপনি আমায় রাগ দেখাবেন? তো এই মুহূর্তে আপনি আমার কি লাগেন? কেন বউ? কথাটা বলে জিভে কামড় দেয় অরি। এই রে, কি বলতে কি বলেছে! এই লোক আবার না অপমান করে দেয়। এবার অপমান করলে অরি আচ্ছা করে মজা দেখাবে। তবে অরির ভাবনাকে ভুল প্রমাণ করে অনিকেত বলে, ঠিক আছে বউ, আমাকে এবারের মতো মাফ করে দেন। এসে ঘুমান আর লাইট অফ করে আমাকে উদ্ধার করেন। কিন্তু আমার তো ঘুম পাচ্ছে না, আমি এখন ঘুমোবো না। আর আপনি যেহেতু অপরাধ করেছেন, তো শাস্তি হিসেবে আপনিও আমার সাথে চন্দ্রবিলাস করবেন। কে? তুমি ঘুমাবো না আর আমাকে ঘুমাতে দেবে না? এটা কোথাকার নিয়ম? কিন্তু এই চন্দ্রবিলাসটা কি জিনিস? অরির কাছে জানতে চায় অনিকেত। চন্দ্রবিলাস হলো চাঁদের সৌন্দর্য উপভোগ করা, শান্ত মনোরম পরিবেশে চাঁদের আলোয় গল্প করা। আরও অনেকভাবে চন্দ্রবিলাস করা যায়। দেখুন না, আকাশে কত সুন্দর একফালি চাঁদ উঠেছে, তারাগুলো কেমন ঝলমল করছে। কথাগুলো বলে মুচকি হাসে অরি। ঠিক আছে, তুমি বেলকনিতে যাও, আমি কফি বানিয়ে নিয়ে আসি। অরি মাথা নাড়িয়ে ব্যালকনিতে চলে যায়। অনিকেত আসে এর কিছু সময় পর। দু হাতে দুটো মগে ধোয়া ওঠা কফি, দুটোর স্বাদ, গন্ধ, রং সবই আলাদা।
নির্দ্বিধায় তার দুজন আলাদা মানুষের পছন্দের নির্দেশ করে। তবে সব কিছু ছাপিয়ে এই মানুষ দুটো একদিন এক হয়ে যাবে। প্রত্যহ নিয়মে সকালে ঘুম ভাঙে অরির। একটু নড়েচড়ে উঠতে চাইলেই শরীরে টান অনুভব করে। ঘুমে ঢুলতে থাকা চোখের পাতাজোড়া একটু খোলার চেষ্টা করে। চোখ খুলে অরি হতভম্ব হয়ে যায়। অরির যেন এক মুহূর্তে সব কিছু স্বপ্ন মনে হয়। তাই সেটা নিশ্চিত হতে নিজের হাতে চিমটি কাটে ও। একটু ব্যথা পেলে আরো অবাক হয়ে যায়, কারণ অনেকে তোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কেমন শান্তি করে ঘুমাচ্ছে লোকটা, যেন কতকাল শান্তিতে ঘুমায় না। অন্য লোকদের ক্ষেত্রে এটা অতি সামান্য হতে পারে, তবে অরি আর অনিকেতের সম্পর্ক ক্ষেত্রে এটা মোটেও স্বাভাবিক না, বরং অনেক কিছু। কেননা বিয়ের পর হতে দুজন এক ঘরে এক খাটে ঘুমিয়েছে ঠিকই, তবে সেটা স্বামী স্ত্রীর মতো না, অপরিচিতদের মতো। দুজন খাটের দুপাশে ঘুমাতো, আর মাঝখানে ভারত পাকিস্তান বর্ডার, যেন এই বর্ডার ক্রস করলেই মৃত্যু নিশ্চিত। এই বর্ডার অবশ্য অনিকেত দিয়েছিল প্রথম দিন অরির ঘুমানোর স্টাইল দেখে। উঠার জন্য একটু নড়াচড়া করতেই অনিকেত আবারও শক্ত করে জড়িয়ে ধরে, দৃঢ় করে হাতের বাঁধন, যেন ছেড়ে দিলেই অরি পালিয়ে যাবে দূরে কোথাও। ঘুমে থাকা অবস্থায় আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকলেও এখন অরি বেশ অস্বস্তি হচ্ছে। অবশ্য অনিকেত নিজেও জেগে থাকলে হয়তো একই অস্বস্তিতে পড়তো, বা একটু বেশি। অনেক চেষ্টার পর অরি সফল হয়, একটুখানি সরে যায় অনিকেতের থেকে, আবার নিগার দৃষ্টিতে তাকায় অনিকেতের দিকে। ঘুমন্ত অনিকেতকে আজ প্রথম দেখছে অরি। কি নিষ্পাপ লাগছে তাকে। কে বলবে এই লোকটা জেগে থাকা অবস্থায় একটা খাটাস লোক। অনিকেতের দিকে তাকিয়ে থাকতে থাকতে অরির হঠাৎ কি যেন হলো, টুপ করে নিজের অধর দুখানি বসিয়ে দেয় অনিকেতের ফর্সা গালে, আবার বিদ্যুতের গতিতে সরিয়ে নেয়। সব কিছু এত দ্রুত হয় অরির নিজেই বুঝতে সময় লাগে। অবশেষে আর কি, লজ্জায় অরির কমলার ন্যায় গাল দুটো রক্তিম আভা ছড়িয়ে পড়ে। ভাগ্যিস অনিকেত জেগে যায়নি, নয়তো কি হতো ব্যাপারখানা। অরি ফের চায় অনিকেতের পানে, আর ভাবে কালকের রাতের কথাগুলো। কাল অনিকেত তার অতীতের কাহিনী বলেছে। কাহিনী বলতে কেবল তার বিচ্ছেদের কারণগুলোই বলেছে। প্রথমে অরির একটু খারাপ লেগেছিল বটে, তবে মেয়েটার উপর রাগ লেগেছে প্রচণ্ড, কারণ ওই মেয়েটাই অনিকেতকে ধোঁকা দিয়েছে। সে মূলত একই সাথে অনিকেত আর তার বন্ধুর সাথে প্রেম করেছে। অনিকেত বিষয়টা জানতে পেরে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। এর আগে পরে কিছু বলেনি অনিকেত। অরিও আর আগ্রহ দেখায়নি, কেননা কোনো মেয়ে চাইবে না নিজের স্বামীর প্রেম গাথা শুনতে। বেশ কিছুক্ষণ পর অনিকেতের ঘুম ভাঙে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠেও অনেক বেলা হয়ে গিয়েছে। লাস্ট কবে এত দেরিতে ঘুম থেকে উঠেছে অনিকেতের তা মনে নেই, তবে আজকে এত ঘুমের কারণ সে খুঁজে পায় না। অতঃপর ভাবে কাল দেরিতে ঘুমানোর জন্য হয়তো এমন হয়েছে। আজ আর তার জগিংয়ে যাওয়া হলো না, তাই ঝটপট উঠে ফ্রেশ হতে চলে যায়। বাইরে বেরিয়ে অনিকেত দেখে অরি টেবিলে খাবার খাচ্ছে। রান্নাঘরে সালমা আর নাজমা বেগম রান্না করছে। দিয়া আর অভিষেক এখনো ফিরেনি, হয়তো আজকালের মধ্যেই ফিরবে। অনিকেত তার নিষ্প্রাণ আক্ষিদয় দিয়ে তাকায় অরির দিকে। মেয়েটা কাজে ব্যস্ত। সুতির একটা 3 পিস পরেছে অরি, অন্যটা কত সুন্দর করে কোমরে গুজে দিয়েছে। অনিকেতের কাছে আজ অরিকে পাক্কা সংসারী লাগছে। খাবার খেয়ে রেডি হয়ে দুজন যায় বাসার বাইরে, পা রাখবে অমনি পেছন থেকে সালমা বেগম ডাকেন, অরি, টিফিন বক্সটা তো নিয়ে যাও। অরি এবং অনিকেত দুজনেই পিছনে তাকায়। সালমা বেগম একটা টিফিন বক্স এনে অরির হাতে দেয়। একটা বক্স দেখে অনিকেত তার মাকে জিজ্ঞেস করে, বক্স একটা কেন মা? সালমা বেগম কিছুটা ইতস্ততে পড়ে যান, অতঃপর নিজেকে শান্ত করে উত্তর দেন, আসলে বাকি বক্সগুলো এই সময় খুঁজে পাচ্ছিলাম না, আর দুজন এক জায়গাতেই তো থাকবি, এটাতে বেশি করে দিয়েছি, দুজন একসাথে বসে খেয়ে নিস। অনিকেত তার কথা বাড়ায় না, কেননা এখানে কথা বাড়ালেই উনি শুনবে না, উল্টো কিছু একটা বলে চাপিয়ে দিবে। তাই অনিকেত চুপচাপ মেনে নেয়। বাক্স হাতে নিয়ে অরি ভাবে, কলেজে তো কেউই জানে না ও কিভাবে অনিকেতের সাথে বসে খাবে। বিষয়টা খুব খারাপ দেখাবে নিশ্চয়ই।
আবার ভাবে অনিকেত ঠিক একটা ব্যবস্থা করে নেবে, তাই রিল্যাক্স মুডের সামনে এগোতে থাকে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অরি, উদ্দেশ্য একটা রিক্সা যেটার করে ও কলেজে যাবে। অনিকেত গেছে বাইক বের করতে। অনিকেত আসা অবধি অরি একটা রিক্সাও পায় না। অনিকেত বাইক নিয়ে এসে অরির সামনে থামায়। তাড়াতাড়ি ওঠো, দেরি হচ্ছে। আদেশের স্বরে কথাটা বলে অনিকেত। বাইকে যাব না, আমি রিক্সায় যাব। আমি তোমার ইচ্ছা জানতে চাইনি, উঠতে বলেছি উঠবা। অরি তেজ দেখিয়ে বলে। আপনি আমায় আদেশ দেওয়ার কে? হ্যাঁ, অনিকেত নিরেট কণ্ঠে বলে। হাজবেন্ড হয়ে আমি তোমার। অরি অনিকেতের চোখের দিকে তাকিয়ে বলে। মানেন আপনি এই বিয়ে? আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। নির্লিপ্ততার সহিত কথাটা বলে অনিকেত। অরিও কপট দেখিয়ে বলে। আমিও কারো কথা শুনতে বাধ্য নই। অনিকেত এবার তার চেহারাটা মলিন করে বলে। আমি তোমার কাছে একটা বিষয়ে সাহায্য চেয়েছিলাম, আশা করি তুমি ভুলোনি। অরি আর কোনো কথা বলে না, চুপচাপ উঠে বসে বাইকের পেছনে। মুখটা অন্ধকারে সে যায় ওর। বাইক চলতে শুরু করে। কিছু সময় পর বাইক এসে থামে কলেজ গেটের সামনে। অরি চুপচাপ নেমে যেতে নেয়। অনিকেতের কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগে। আর যাই হোক, ওরই কথা বলে প্রচুর, অথচ আজ একদম নীরব। সবটা রাস্তা একটা টু শব্দ করেনি। এখনো কিছু না বলে চলে যাচ্ছে। অনিকেত অরিকে ডাক দেয়। কাঠবিড়ালি। অরি আনমনে উত্তর দেয়। হুম। অনিকেতের খটকা লাগে। যে মেয়েকে কাঠবিড়ালি বললে খেপে যায়, সে এত নির্লিপ্ত উত্তর দিচ্ছে। অনিকেত এবার বাইক থেকে নেমে অরির সামনে গিয়ে দাঁড়ায়। তারপর অরির চোখে তাকিয়ে বলে। কি সমস্যা, কি হয়েছে তোমার? কিছু না। উপরে উপরে নিজেকে ঠিক রাখার চেষ্টা করলেও ভেতরে খুব কষ্ট হচ্ছিল অরির। মনে হচ্ছে সে জানে না, শুধু তার কিছু ভালো লাগছে না। নিজেকে স্বাভাবিক করে অরি আবার বলে। আপনার দেরি হচ্ছে না? তা হোক, আগে এটা বলো তোমার মুড অফ কেন? অরি জানে না সে কি উত্তর দিবে। যেখানে সে নিজেই জানে না তার মন খারাপের কারণ, সেখানে অন্যকে কি বলবে। তাই পরিস্থিতি সামাল দিতে বলে। জানি না, তবে বাসায় যেতে ইচ্ছে করছে না। তোমার বাসায়? অরি ঠান্ডা স্বরে উত্তর দেয়। হুম। ঠিক আছে, কলেজ ছুটির পর এখানে এসে দাঁড়াবে, আমি তোমাকে নিয়ে যাব। অরি কথা বলে না, শুধু মাথা নাড়ায়। তারপর কলেজের দিকে পা বাড়ায়। এটা কলেজের দ্বিতীয় গেট। এদিকটা বেশি মানুষ নেই, আর যারা আছে তাদের এদিকে মাথা ব্যথা নেই। তাই অনিকেতের কারো প্রশ্নের সম্মুখীন হতে হয় না। অরি চলে যাওয়ার পর অনিকেত কলেজের দিকে যায়। ক্লাসে এসে অরির মন খারাপের মাত্রা বহুগুণ বেড়ে যায়, কারণ তার প্রাণপ্রিয়া নিতু আজ কলেজ আসেনি। অরি আজ সকালে ফোন দিয়েছিল, তবে তা বন্ধ দেখিয়েছে। অরি চিন্তায় পড়ে যায়। নিতু এমনিতেই ক্লাস অফ দেয় না। নিতুর বাবা মার নাম্বার মনে না থাকায় তাদের ফোন দিতে পারে না। অরি ভাবে নিতুর আবার কোনো সমস্যা হয়নি তো। ক্লাসে অরির একদম মন বসছে না। বারবার মনে হচ্ছে চলে যেতে, তবে অনেকে তোকে বাসায় নিয়ে যেতে চাওয়াতে সেটা করতে পারে না। অতঃপর মন খারাপ নিয়ে ক্লাসে বসে থাকে অরি। হালকা রং করা এই রুমটা যেন পৃথিবীর সবচাইতে বৈচিত্র্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম। কেননা এখানে যারা আছে তাদের প্রত্যেকের কাছে এই রুম আলাদা অনুভূতির বিশ্লেষণ করে। কারো কাছে এটা পড়ার জায়গা, তো কারো কাছে দোজকখানা। কেউ কেউ তো ওই উঁচু নিচু ব্রেঞ্চগুলোকে ঘুমের বস্তু বানিয়ে ছেড়েছে। অন্যরা আবার তাদের প্রিয় বন্ধুদের সাথে আড্ডার আসর জমিয়েছে। তবে সব কিছু ছাপিয়ে অরি বসে আছে একা, সঙ্গীহীন, একাকী। স্কুলের প্রথম দিন থেকে আজ অবধি অরি অনেক বান্ধবী হয়েছে, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। শুধুমাত্র নিতু, যার সাথে অরির বহু বছরের বন্ধুত্ব। এর আগে পরে কতজন এলো গেল। কলেজে অরি একমাত্র বান্ধবী নিতু, আর বাকিদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা হয়, এর বেশি না। আজ নিতু না আসায় অরি কেমন একলা হয়ে গেছে। এর আগে অবশ্য এমন হয়নি। অরি বা নিতু যেই কলেজে অফ দিয়েছে, অপর একজনকে তা জানিয়ে দিয়েছে, ব্যাস আর কি। এরপর যত দরকারি ক্লাস থাকুক না কেন, কলেজে তাদের খুঁজে পেত না। বর্তমান টিফিন পিরিয়ড চলছে। এর আগে ক্লাসগুলো অরি এক প্রকার জোর করে করেছে। ওই যে বাংলা সিনেমার নায়িকাগণ ভিলেনকে বলতো, শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, ঠিক তেমনি আজকের ক্লাসে অরির দেহ ছিল ঠিকই, কিন্তু মন ছিল না।
উদাস ভঙ্গিতে বসে থাকা অবস্থায় অরির সামনে একটা ছেলে এসে দাঁড়ায়। সামনে কারো অববয় দেখে অরি চোখ তুলে তাকায়। তোমাকে মনির ভাই ডাকছে। কথাটা বলে ছেলেটা আর দাঁড়ায় না, ঠিক যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। এটাও জানার চেষ্টা করে না অরি যেতে ইচ্ছুক কিনা। গিলে আসা কথাটা কেবল উগলে দিয়ে যায়। ছেলেটা আশায় অনেক আগ্রহ করে তাকিয়েছিল, তবে সে অতি স্বল্প আয়োজনে কথাটা বলায় আর কারো কানে পৌঁছায় না। তাই আবার সবাই মন দেয় আপন কর্মে। মনিরের নামটা শোনামাত্র অরির মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। তার ইচ্ছা করছিল ওই বেটা মনিরের মাথাটা ফাটিয়ে দিতে। অরি ভাবে এর জন্যই হয়তো নিতু আজ আসেনি, মেয়েটা যা ভীতু। আচ্ছা, আমার অনুপস্থিতিতে এই মনিরের বাচ্চাটা আবার মিতুকে ভয়টাও দেখায়নি তো? না, একে আজ টাইট দিতে হবে। বেটা মনির খুব বার বেড়েছে। কথাগুলো বলে গটগট করে হেঁটে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ক্লাসরুম থেকে বেরিয়ে করিডোর ধরে সামনে হাঁটা ধরে অরি। ঠিক তখনই অনিকেত পেছন থেকে আসে। অনিকেতের হাতে সকালের টিফিন বক্স। অরি ক্লাস শুরুর আগে তাকে দিয়ে এসেছিল, সেটাই নিজের জন্য নিয়ে বাকিটা অরিকে দিতে এসেছে। অরিকে ওই দিকে যেতে দেখে অনিকেত পেছন থেকে ডাকে, তবে প্রচণ্ড রাগে গজগজি করতে থাকা অরির কানে সেটা পৌঁছায় না। অরি হাঁটতেই থাকে সামনে। উপায় না পেয়ে অনিকেত তার পিছু চলে। গটগট করে হেঁটে অরি পৌঁছে যায় একাডেমির ভবনের সাইডের দিকে। এখানে মূলত মনিরের আড্ডাখানা। অরির মনে কোনো ভয় নেই, নেই কোনো সংকোচ, কেবল দৃঢ় চিত্তে দাঁড়িয়ে আছে। অরি বিশ্বাস করে ভয় মানুষকে পঙ্গু করে আর সাহসিকতা দুর্বলদের বিজয়ী স্বাদ গ্রহণ করায়।